ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ওয়ার্দা রিহাবের কাছে। যেমনটা বলছিলাম, দিনটা খুব বিশেষ, কারণ নৃত্য জিনিসটাকে না আমরা সবাই ভালোবাসি, পছন্দ করি। একদমই ছোট থেকে বড়, যে বয়সী মানুষ হোক না কেন, সবাই কেন যেন নৃত্য দেখতে ভালোবাসে, করতে ভালোবাসে। আজকে দিনটা বিশেষভাবে করার জন্য আপনারা আসলে কি কি করছেন, কিভাবে পালন করছেন, কোথায় কোথায় প্রোগ্রাম হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দেবেন প্লিজ। আসলে আন্তর্জাতিক নৃত্য দিবস তো প্রতি বছর 29শে এপ্রিল আমরা বেশ আড়ম্বরের সাথে পালন করি। এ বছরও তার ব্যতিক্রম নয়। শিল্পকলা একাডেমিতে তো আমরা 7 দিন ব্যাপী আয়োজন করে থাকি। শিল্পকলা একাডেমিতে একটা ত্রিপুরা নাচের কর্মশালা চলবে। তারপরে তার প্রেজেন্টেশন রয়েছে। এছাড়াও আমাদের নৃত্যশিল্পী সংস্থা এবং নৃত্যশিল্পী ফাউন্ডেশন দুটি সংস্থাই খুব সুন্দর করে আয়োজন করছে নৃত্যানুষ্ঠানের। এবং আমার তরফ থেকে এবার আমার বিশেষ আয়োজন, যেটা আমার নিজস্ব যে সংস্থা রয়েছে ধৃতি নর্তনালয়, সেই সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে আমাদের ডান্স স্টুডিওতেই একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকার বাহিরে কোথায় কোথায় আসলে এই দিবসটাকে পালন করা হচ্ছে বা কেমন ভাবে পালন করা হয়? জেলাগুলোতে তো বেশ আড়ম্বরের সাথেই পালন করা হয়, কারণ নৃত্যশিল্পী সংস্থা সারা বাংলাদেশে সবগুলো জেলাতেই মোটামুটি বেশ অ্যাক্টিভলি কাজটা করে থাকে। তো সেই একইভাবে চট্টগ্রাম, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল সহ আরও বিভিন্ন জেলায় শিল্পকলা একাডেমি এবং নৃত্যশিল্পী সংস্থারা যৌথভাবেই কিন্তু এই আয়োজনগুলো করছে। কাজেই আমি বলবো এই দিনে সারা বাংলাদেশের নৃত্যশিল্পীরা একই সাথে একই আনন্দে মেতে উঠবে। এটা তো আসলে আমরা তো সবসময় নৃত্যটাকে যে কোনো অনুষ্ঠানে মানে মূল ফোকাসে রাখি, প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ এটাকে আমরা ভালো লাগার, এবং এটা যে বিশ্বব্যাপী পালন করা হয় এটা খুব দারুণ একটা জিনিস, এবং আরও বেশি ভালো লাগার যেটা আমাদের দেশে খুব আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয়। যদি আপনার কাছে জানতে চাই যে এবারে 2026-এর প্রতিপাদ্যটা আসলে কি? এটা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবসের কিন্তু একটি বার্তা থাকে এবং একজন বিশিষ্ট নৃত্যশিল্পী এই বার্তাটি দিয়ে থাকেন। তো এবছর 2026 সালে কানাডার একজন প্রখ্যাত কোরিওগ্রাফার ক্রিস্টাল পাইট একটি বার্তা দিয়েছেন, এবং বার্তাটি এত যুগোপযোগী আমি বলবো। এই বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন যে আমাদের এই অস্থির সংঘাতপূর্ণ পৃথিবীতে শিল্প আসলে একটি আশার আলো, ভালোবাসার প্রতীক। তো এই বার্তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সারা পৃথিবীতে যে একটা অসহিষ্ণু পরিস্থিতি চলছে, সেখান থেকে প্রতিকারের উপায় হিসেবে নৃত্যকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। তো আমি বলবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বার্তা এবারের নৃত্য দিবসে উনি দিয়েছেন। শিল্প সংস্কৃতি কিন্তু একটা সময় বা যে কোনো যুদ্ধ, অস্থিতিশীল অবস্থা আমরা দেখেছি যে এই শিল্প সংস্কৃতি সেই জায়গাটা থেকে উত্তরণের পথ তৈরি করে দিয়েছে। আমরা চাই যে যে বার্তা তিনি দিয়েছেন সে বার্তা আসলে ফুটে উঠুক বাস্তব জীবনে। এবার হয়তোবা আপনাদের যে আন্তর্জাতিকভাবে অনুষ্ঠানটা পালন করা হবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে, সেখানে কি কি আশার আলো আমরা দেখতে পাবো? এই ধরনের কোনো কিছু রয়েছে কিনা, বা বাংলাদেশ থেকে এখানে কেউ অংশগ্রহণ করে কিনা? আমরা সবসময় নৃত্যশিল্পীরা এখনো যুদ্ধ করে যাচ্ছি নিজেদের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের প্রেক্ষাপটে তো অবশ্যই। তো আমার আসলে খুব আশা কোনো একদিন হয়তো বাংলাদেশের কোনো নৃত্যশিল্পী মানে আন্তর্জাতিক নৃত্য দিবসে হয়তো বার্তা দেওয়ার সুযোগ পাবেন। এটা আমার আসলে অনেক দিনের একটা আশা বলতে পারেন। এটা কবে আসলে সেই আশাটা পূরণ হবে আমি জানি না, তবে আমি খুব আশাবাদী যে একদিন হয়তো বাংলাদেশের নৃত্যশিল্পীরাও সেই মর্যাদার পূর্ণ স্থানে পৌঁছে যাবে। আর যেটা বলতে চাই যে নৃত্য দিবসের মাধ্যমে, আন্তর্জাতিক নৃত্য দিবসের মাধ্যমে কিন্তু আমরা নৃত্যকলার গুরুত্ব এবং এর ইতিহাসকে বৈশ্বিকভাবে একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় এবারও সেই একই উদ্দেশ্যে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হবে, এবং এই যে সারা বিশ্বব্যাপী নৃত্যশিল্পীদের একত্রিত করা, তাদের নানা ধরনের সৃজনশীল চিন্তা এবং নৃত্যকলাকে একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই বিষয়গুলো নৃত্য দিবসে, আন্তর্জাতিক নৃত্য দিবসে অবশ্যই উঠে আসবে।
সেই প্রত্যাশা রাখতে চাই। আপনার ব্যক্তিগত জীবনে এবার একটু ফিরতে চাই। আপনি অনেক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, শিক্ষকতা করছেন, এখন আপনি সহকারী অধ্যাপক। এই যে ছাত্রছাত্রী বা তরুণ ছাত্রছাত্রীদের মধ্যে নৃত্যকলা নিয়ে পড়াশোনার আগ্রহটা এত বছরে আসলে কি পরিমাণ বেড়েছে বা কমেছে কিনা একটু শুনতে চাইবো। বেড়েছে তো বটেই, কারণ আগে আমরা শুধু নাচ শিখতাম সেটা শারীরিকভাবে, যেটা আমি সবসময় বলি, হ্যাঁ শারীরিকভাবে আমরা নৃত্যশিল্পী হিসেবে গড়ে উঠেছি অনেক দিন আগে। তবে এই যে মানসিকভাবে গড়ে তোলার ব্যাপারটা কিন্তু আমরা একাডেমিক লেভেলে গিয়ে তাদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করছি, এবং আমি বলবো অনেক ক্ষেত্রে অনেকটা সফলতাও অর্জন করেছে। তো নাচ নিয়ে এখন পড়াশোনার আগ্রহ যথেষ্ট বেশি, এবং এই নাচ নিয়ে যারা পড়াশোনা করছে তারা কিন্তু শুধু যে নাচ করছে তা না, তারা গবেষণার সাথে যুক্ত হচ্ছে। এটা আমাদের দেশে খুব বেশি জরুরি, কারণ বাংলাদেশের আনাচে কানাচে এত ধরনের নাচ আছে যা অনেক ক্ষেত্রে বিলুপ্ত প্রায়। সেই নাচগুলোকে নিয়ে যখন এই ছাত্রছাত্রীরাই কাজ করবে, তখন কিন্তু বাংলাদেশের একেবারে শেকড়ের গিয়ে কাজ করার যে গুরুত্ব তারা কিন্তু সেটা অনুধাবন করবে, এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যে এত বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিতে বেড়ে উঠেছি আমরা, সেই সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবে। তো কাজেই এই পড়াশোনাটা শুধু শেখা না, গবেষণার পর্যায়ে নিয়ে যাওয়া এবং গবেষণা করা, সেখান থেকে হয়তো কোনো ছাত্রছাত্রী একদিন বইও লিখবে। তো আমি এগুলোর স্বপ্ন দেখি, এবং আমরা চেষ্টা করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের শারীরিকভাবে নাচ শেখার পাশাপাশি তাদেরকে মানসিকভাবে নৃত্যশিল্পী হিসেবে গড়ে তোলার। বা এইটা যে একটা আলাদা বিষয় যেটা নিয়ে আসলে ব্যাচেলর করা যায় অবশ্যই, বা মাস্টার্স করা যায়, আমাদের দেশে এই জিনিসটাও অনেক মানুষ হয়তো বা কম জানে। হ্যাঁ, অনেক শুরুতে আসলে কম জানতো, কিন্তু এখন যেহেতু ছেলেমেয়েরা যথেষ্ট খোঁজ খবর রাখে এবং আন্তর্জাতিক পর্যায়ে যখন কাজ করতে যায়, তখন কিন্তু তারা এর গুরুত্বটা বুঝতে পারে। তো কাজে এখন অনেক ছাত্রছাত্রীরা আসছে, নাচ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, গবেষণা করতে চাইছে। তো এবং তারা ছোটবেলা থেকে তৈরি হচ্ছে যে আমি ভবিষ্যতে যখন যদি নিজেকে একজন প্রফেশনাল ডান্স আর্টিস্ট হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাকে অবশ্যই ভাবে একাডেমিক্যালি সাউন্ড হতে হবে, এবং সেটার জন্য তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। 4 বছর অনার্স, 1 বছর মাস্টার্স অবশ্যই করতে হবে। এবং এখন কিন্তু আসলে প্রতিযোগিতার সময়, সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলেও এই যে বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করতে হচ্ছে, এখন কিন্তু উল্লেখ করাই থাকে নৃত্যে অনার্স মাস্টার্স থাকা বাধ্যতামূলক। তো এই ক্যাটাগরিতে যখন আমাদের নাচটা পড়ে গেছে, তো তখন কিন্তু এই বিষয়গুলোকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময় দেখি শহরে যারা, তারা তো একটু এক্সট্রা সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে, কিন্তু শহরের বাহিরে মফস্বল এরিয়াতে বা গ্রামের দিকে অনেক প্রতিভাবান শিল্পী বা বলা যায় যে শিশু কিশোর তরুণ তরুণীরা রয়েছে যাদের নাচের প্রতি আগ্রহ আছে। তারা হয়তো বা সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলে আরও ভালো করতো। সেখান থেকে তুলে আনার বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সারা বাংলাদেশে শহর কেন্দ্রিক যেটা বললেন, ঢাকা থেকেই কিন্তু সারা বাংলাদেশের জেলা উপজেলায় গিয়ে আমাদের নৃত্যশিল্পীরা কিন্তু কর্মশালার আয়োজন করেন, এবং আমরা যখন ঢাকার বাইরে যাই তাদের কর্মশালা পরিচালনা করতে, তখন কিন্তু দেখেছি যে ঢাকার বাইরের শিল্পীরাই কিন্তু আরো বেশি আগ্রহ নিয়ে শেখে, যেহেতু তারা সুযোগটা কম পায়। এবং আমার যেটা এখন মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন, ঢাকার থেকেও অন্যান্য সাবজেক্টের কথা আমি বলছি, ঢাকার থেকেও ঢাকার বাইরের ছাত্রছাত্রীরা কিন্তু একেবারে কঠিন প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষা দিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ঠিক একইভাবে নৃত্যকলা বিভাগেও তাই। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে BBA MBA করেছি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ থেকে। তো সেখানে আমাদের বন্ধু বান্ধবরাও কিন্তু একদম ঢাকার বাইরে থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এসে পড়েছে। আমাদের সাথে ঢাকার ছেলে মেয়েদের সাথে কম্পিট করে তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের থেকে এগিয়েও তারা বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান তৈরি করে নিয়েছে। তো একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগেও কিন্তু তাই, ঢাকার বাইরে থেকে প্রচুর ছেলে মেয়ে আসছে, ভর্তি হচ্ছে, তারা হলে থাকছে, সেখানে
কষ্টে সৃষ্টে তারা প্র্যাকটিসও করছে এবং তাদের শেখার আগ্রহটা অনেক বেশি। তো এই সুযোগটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তৈরি হয়েছে, আমি বলবো এটা আসলে খুবই আশাজনক এবং ইতিবাচক। আর যদি বলি যে একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চলে, এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থায় শিল্পকলা একটি বিষয় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। আমি কিন্তু বইও লিখেছি সেটা যদি হয়ে যায় তাহলে তারা অনেক উপকৃত হবে। একটা সমস্যা যেটা বললেন যে আগ্রহ অনেকেরই থাকে, কিন্তু আমরা বলি যে আমাদের শিল্প সংস্কৃতি চর্চার সবচেয়ে ব্যয়বহুল জিনিসটা হচ্ছে নৃত্য করা। একদম একদম। কারণ হচ্ছে প্রতিটা প্রোগ্রামে আপনার নতুন করে জামা কাপড় কিনতে হচ্ছে, তাদের বিভিন্ন অর্নামেন্টস কিনতে হচ্ছে, অনেক অনেক খরচ, যেটা আসলে হয়তো বা গান আবৃত্তি কোনটা এতটা হয়তো বা ব্যয়বহুল হয় না। সো দেখা যায় অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও আর্থিকভাবে হয়তো বা সেই সচ্ছলতা না থাকার কারণে করা হয়ে উঠছে না, আগ্রহ থাকার পরেও বা ছেড়ে দিচ্ছে একদমই। এইসব বিষয়ে কি আপনাদের কোনো আসলে পদক্ষেপ রয়েছে কিনা, কোনো কাজ করেছে? দেখুন, দাবি তো থাকে অনেক কিছু, আশা থাকে অনেক কিছু। এই ক্ষেত্রে আসলে সরকারের পৃষ্ঠপোষকতাটা খুব বেশি জরুরি। আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে তারা কিন্তু সরকার থেকে বিভিন্ন দলগুলো তারা কিন্তু একটা গ্রান্ট পায়, কিন্তু আমাদের দেশে আমরা নৃত্যশিল্পীরা নিজেদের খরচ, নিজেদের সঞ্চয়, সেখান থেকে কিন্তু আমরা কাজগুলো করছি। এবং আমি সবসময় চেষ্টা করি আমার দলের নৃত্যশিল্পীরা যেন নৃত্যশিল্পটাকে নিয়ে বাঁচতে পারে, তারা যেন এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে। তো আমরা চেষ্টা করি তাদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করার। এবং আমি বলবো শুধু আমার দল না, আমাদের দেশের অনেক বড় বড় দলগুলোই এই চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে নিজ উদ্যোগে। সরকারের খুব বেশি দরকার একটা এই নৃত্যশিল্পীদের এক সহায়তা করার। কারণ শিল্প, বিশেষ করে নৃত্যশিল্প, সারা দেশে যারা নৃত্যশিল্পীরা আছেন তারা কিন্তু আন্তর্জাতিকভাবে যখন কাজ করেন, যেখানে বহু ভাষাভাষী মানুষ, সেখানে কিন্তু নৃত্যশিল্পই একমাত্র শিল্প যেখানে তারা সবাই বুঝতে পারে এবং আমাদের দেশকে চিনতে পারে, দেশের ইতিহাসকে জানতে পারে, দেশের সংস্কৃতিকে জানতে পারে। তো এত শক্তিশালী যে শিল্প মাধ্যম, তাকে যদি পেট্রোনাইজ সরকার না করে, আমি বলবো তাহলে এটা তো খুবই দুঃখজনক। এবং আমরা কিন্তু সেই লড়াই করেই যাচ্ছি। তরুণ নৃত্যশিল্পী অনেকেই রয়েছে, আগ্রহ আছে, আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, তাদের জন্য আসলে আপনার কি কি সাজেশন থাকবে যে খুব সহজেই যেন তাদের পছন্দের জায়গায় তারা পৌঁছাতে পারে? সহজে কোনো পছন্দের জায়গায় পৌঁছানো সম্ভব নয়, একটা দীর্ঘ রাস্তা তাদেরকে পাড়ি দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমার মনে হয় যারা বিশেষ অবস্থানে আছেন তারা সবাই বিশ্বাস করেন। শর্টকাট কোনো ওয়ে হয় না। যারা তরুণদের জন্য আমি বলবো যে তারা যেন চর্চাটা না থামিয়ে দেয়, এবং শুধু চর্চা করলে হবে না, নৃত্যশিল্পটাকে একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার তাদের চেষ্টা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, নাচকে তাদের শ্রদ্ধা করতে হবে। এবং শুধু নাচ শিখলে হবে না, নাচের প্রতি শ্রদ্ধাবোধ থেকে তাদের নাচ নিয়ে পড়াশোনাটা করতে হবে। পড়াশোনাটা খুব বেশি জরুরি, তবেই আমরা আন্তর্জাতিক মানের নৃত্যশিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। খুব সুন্দর করে বললেন। আজকের দিনটা অনেক ভালো কাটুক, অনেকগুলো আসলে প্রোগ্রামের কথা বললেন, দারুণভাবে যেন উদযাপিত হয় সেই শুভকামনা রইল। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলা ভিশনকে আন্তর্জাতিক নৃত্য দিবসে এত সুন্দর একটি আয়োজন করেছে তার জন্য বিশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 12005। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। দার্শনিক এবং সাহিত্যিক সর্দার ফজলুল করিমের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবন বোধে উদ্বুদ্ধ হওয়াটা একান্তই জরুরি, তা না হলে পরে অপরজন কিভাবে আপনার কাছ থেকে উদ্বুদ্ধ হবে? মানুষ পরস্পর একসঙ্গে বাস করে অপরের কাছ থেকে উদ্বুদ্ধ হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক। ভালো থাকুন।